এবং এতদিন যাবৎ আমাদেরকে ওই কথাই বোঝানো হয়েছিল যে আমরা ওদের সাথে এক হয়ে গেলে তো আমাদের ভালো হয়, বা আমরা কি পারবো ওদের সাথে, আমরা কেন পারবো না? না পারার কী কারণ আছে? বাংলাদেশের মানুষ যদি পাকিস্তান আন্দোলনকে পাকিস্তান আনতে পারে, বাংলাদেশের মানুষ যদি পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন করতে পারে, বাংলাদেশের মানুষ যদি 24 সালে হাজার ছাত্র যুবক জনতা জীবন দিয়ে যদি সেটা সরাইতে পারে, বা পারবে না মানে কি? পারতে দেওয়া হয় না আমাদেরকে, পারতে দেওয়া হোক না, পারবে না, অবশ্যই পারবে যদি পারতে দেওয়া হয়। এই যে এর ধারাবাহিকতা হিসেবে বাংলাদেশের মানুষের অধিকার বঞ্চিত করা, তাদের মোরালি ডাউন করে দেওয়া, তাদেরকে ছোট করে রাখা, তাদেরকে মেলেচ্ছ বলা, তাদেরকে নিম্নবর্ণ বলা, এইগুলোর অংশ হিসেবেই এখন শুভেন্দু সরকার নির্বাচনের আগে 90 লক্ষ ভোটার বাদ দিয়ে দেওয়া, এটা কোনো নির্বাচন হয়? এই তামাশাটা শেষ হওয়া উচিত। ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশ যার সুখ্যাতি ছিল, সেই সুখ্যাতি তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, এবং এরা সিলেক্টিভলি মুসলমানদেরকে এখানেই করা হয়েছে। ভারতের শুভেন্দুর বিজয় এবং পুশিনের চেষ্টা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা জেলা রংপুরে একটা মূর্তিকে কেন্দ্র করে কথা উঠেছে যে এটা ভারতের একটা অংশ হতে যাচ্ছে। এ বিষয়ে আপনার বিশ্লেষণ কি? দুইটা বিষয় যদিও বাট একটা রিলেটেড। শোনেন, আপনার ইতিহাস থেকে কতটা আপনারা জানেন আমি জানি না, তবে যখন 47 সালে ব্রিটিশরা চলে যায়, তখন জওহরলাল নেহরু সাহেব বলেছিলেন যে উই অ্যাকসেপ্ট দিস পার্টিশন ফর দি টাইম বিং, এই সময়ের জন্য বা স্বল্প সময়ের জন্য আমরা এই দেশ বিভাগটাকে মেনে নিলাম, পাকিস্তান এবং ইন্ডিয়াকে। তার অর্থ হচ্ছে যে আমরা ক্রমান্বয়ে আবার এক হব, এবং বৃহত্তর ভারত করার যে এজেন্ডা আমি আগেও বলেছি যে হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর তারা জোর করে দখল করেছে, এবং কাশ্মীর দখল করেছে জিন্না সাহেব মারা যাওয়ার ঠিক 2 দিন পরে, 11ই সেপ্টেম্বর উনি মারা গেলেন, 13ই সেপ্টেম্বর কাশ্মীর দখল করলো। এরপর অন্যান্য রাষ্ট্রের কথা আমি বলেছি। এই বৃহত্তর ভারত, এটাই তাদের মাথার মধ্যে সবসময় আছে। পাকিস্তান এবং বাংলাদেশও তারা এটার অংশ মনে করে, এবং তারা চায় যে এটা বৃহত্তর ভারতের অংশ হয়ে যায়, পারুক বা না সেটা অন্য কথা। ঠিক একই সাথে বৃহত্তর ভারতের মধ্যে আবার এখন হিন্দুত্ববাদী চেতনা যোগ হয়েছে। আগে কিন্তু এইভাবে এতটা ছিল না, একদম ছিল তা বলবো না। মোহাম্মদ আলী জিন্না সাহেব, উনি সেকুলার মানুষ, উনি কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার পরে উনি হিন্দু মুসলমানকে এক করে একক ভারতের মধ্যে 2টা ধর্মের লোক অনুসারে বসবাস করার আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু উচ্চ বর্ণের হিন্দু নেতৃত্ব যারা ছিল কংগ্রেসের, উনি পরিষ্কার বুঝেছেন যে এটা কখনো হতে দেবে না। সুতরাং তখন উনি ওই দ্বিজাতীয় তত্ত্বের দিকে গিয়েছেন। এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় হলো, যেটা এই বাংলার মাটির লোকরা অনেক সময় ইতিহাস থেকে ভুলে দিয়েছে, মুছেই দিয়েছে আমাদেরকে। এই পাকিস্তান আন্দোলনের যে প্রস্তাব, লাহোর প্রস্তাব, এটা কিন্তু উপস্থাপন করেছিলেন একে ফজলুল হক সাহেব, শেরে বাংলা একে ফজলুল হক সাহেব। উনি বাংলাদেশি লোক। পাকিস্তান হওয়ার পরে 47 সালে কমপক্ষে 5 জন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল ইস্ট পাকিস্তান থেকে। এই ইস্ট পাকিস্তান আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেছে শেখ মুজিবুর রহমান সহ। অথচ এই বিগত কয়েক দশকে ভাবখানা এরকম হয়েছে যে আমাদের এখানকার ওখানে পাকিস্তান চায় না আর কি। পাকিস্তান যদি না ছিল তাহলে পাকিস্তান হইল কীভাবে? আর পাকিস্তান যদি না হইতো, ইস্ট পাকিস্তান বাংলাদেশ হইতো এবার কোনো দিন, তো ভারতের অংশই থাকতো। আর একটা কথা আপনাদের মনে রাখা দরকার, ব্রিটিশ সরকার তাদের প্রশাসনিক সুবিধার জন্য বাংলা একটা বড় প্রদেশ ছিল, এটাকে ভাগ করে 2টা প্রদেশ করে প্রস্তাব করেছিল, এবং 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে এটা ওরা কায়েমও করেছিল। তাদের পূর্ব বাংলাটা ঢাকা কেন্দ্রিক প্রশাসন হবে, তাতে ঢাকা কেন্দ্রিক উন্নয়নের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। পশ্চিম বাংলার যারা এলিট ক্লাস, তারা এটাকে সম্পূর্ণভাবে বিরোধিতা করেছে, এবং এটাকে তারা অনেক সময় সেকুলার দাবি করে, কিন্তু তারা এখানে ধর্মকে এনেছে। তারা রাখি বন্ধন নামে একটা দিবস পালন করেছে। তো তারা সেকুলার, তারা মনে করে তারা ধর্ম না, কিন্তু প্রয়োজনে তারা ধর্মকে খুব সুন্দরভাবে ব্যবহার করেছে। এই উচ্চ বর্ণের এই সমস্ত এলিট ক্লাস যারা, তারা এই বঙ্গভঙ্গের প্রতিবাদ করেছে, যে প্রতিবাদের ফলশ্রুতিতে
6 বছরের মাথায় এটা আবার বঙ্গভঙ্গ রোধ করতে বাধ্য হয়েছে ব্রিটিশরা। তাহলে এই অঞ্চলের মানুষের ভালো কল্যাণ এটা কলকাতা কেন্দ্রিক যে উচ্চ বর্ণের লোকজন আছে তারা এটা চাননি। ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টির সময় ওই একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি হলে ঢাকা কেন্দ্রিক মানুষ শিক্ষা দিকে এগিয়ে যাবে, এটা তারা চাননি, বিরোধিতা করেছেন, মিটিং করে এর প্রতিবাদ করেছেন। আচ্ছা, একটা বিশ্ববিদ্যালয় হবে তারও প্রতিবাদ করতে হবে, উনি এটাও করেছেন। তার মানে কি এ দেশের আপনার আবুল মনসুর আহমদ সাহেবের বই যদি পড়েন তা দেখবেন এগুলো ওই সময় অনেক লেখকের কথা এগুলো আছে আর কি। এই যে এই এলাকার মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকা বা ভালোভাবে বেঁচে থাকার যে সুযোগ, এটা দিতে চায় না এক শ্রেণীর লোক। এবং এতদিন যাবৎ আমাদেরকে ওই কথাই বোঝানো হয়েছিল যে আমরা ওদের সাথে এক হয়ে গেলে তো আমাদের ভালো হয়, বা আমরা কি পারবো ওদের সাথে, আমরা কেন পারবো না? না পারার কী কারণ আছে? বাংলাদেশের মানুষ যদি পাকিস্তান আন্দোলনকে পাকিস্তান আনতে পারে, বাংলাদেশের মানুষ যদি পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন করতে পারে, বাংলাদেশের মানুষ যদি 24 সালে হাজার ছাত্র যুবক জনতা জীবন দিয়ে যদি সেটা সরাইতে পারে, বা পারবে না মানে কি? পারতে দেওয়া হয় না আমাদেরকে, পারতে দেওয়া হোক না, পারবে না, অবশ্যই পারবে যদি পারতে দেওয়া হয়। এই যে এর ধারাবাহিকতা হিসেবে বাংলাদেশের মানুষের অধিকার বঞ্চিত করা, তাদের মোরালি ডাউন করে দেওয়া, তাদেরকে ছোট করে রাখা, তাদেরকে মেলেচ্ছ বলা, তাদেরকে নিম্নবর্ণ বলা, এইগুলোর অংশ হিসেবেই এখন শুভেন্দু সরকার নির্বাচনের আগে 90 লক্ষ ভোটার বাদ দিয়ে দেওয়া, এটা কোনো নির্বাচন হয়? এই তামাশাটা শেষ হওয়া উচিত। ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশ যার সুখ্যাতি ছিল, সেই সুখ্যাতি তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, এবং এরা সিলেক্টিভলি মুসলমানদেরকে এখানেই করা হয়েছে। আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে পশ্চিম বাংলায় বা ইন্ডিয়াতে যে ধর্মবিরোধী বা হিন্দু ধর্মবিরোধী যে অভিযান শুরু হয়েছে, এটা শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ না। তারা অসংখ্য খ্রিস্টান পাদ্রী এবং চার্চ আক্রমণ করেছে, ধ্বংস করেছে। তারা অসংখ্য বুদ্ধিস্ট বা বৌদ্ধদের যে স্থাপনা সেগুলোকে আক্রমণ করেছে। শিখদের আপনারা আরও ভালো জানেন, শুধু দেশে না বিদেশেও তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং উচ্চ বর্ণের ভারতীয়দের যে পরিকল্পনা, সেটা পরিষ্কারভাবে ওই উচ্চ বর্ণের বাইরে যারা তাদের সবার বিরুদ্ধে, এমনকি দলিত হিন্দুদের বিরুদ্ধে। আপনারা জানেন কিনা যে এখানে যোগেনবাবু নামে একজন তফসিলি ফেডারেশনের নেতা ছিলেন। এই তফসিলি ফেডারেশন আসলে নিম্ন বর্ণের হিন্দু যারা, তিনি পাকিস্তানের মন্ত্রী হয়েছিলেন, তিনি পাকিস্তানের পক্ষে সংগ্রাম করেছেন। তো এই দলিত হিন্দু যারা নিম্নবর্ণের হিন্দু, তাদেরকেও শেষ করে দেওয়া হচ্ছে। তো এখানে আমার বক্তব্য হলো যে ওই উচ্চ বর্ণের যে মানসিকতা, সেই মানসিকতা থেকেই, আর আমরা যে তেমন কোনো মানুষ না বাংলাদেশি লোকরা, উইপোকা বলছে না আমাদেরকে, তো এখান থেকেই জিনিসটার সূচনা। সমস্যা ওখানে মানসিকতার সমস্যা। ঠিক ইসরায়েল এবং আরবদেরও একই সমস্যা, মানসিকতার সমস্যা, যে তাকে মানুষই মনে করে না। তাহলে এখন হয়তো অনেক পুরুষ, আগে কিছু লোক এখান থেকে ইন্ডিয়া গেছে বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে, অনেক বিহারি কিন্তু এখানে আসছিল, অনেক বাঙালিরও আসছিল 47 সালের পরে। এদেরকে এখন টার্গেট করা হচ্ছে শুধুমাত্র ধর্মীয়ভাবে, তাদেরকে চিহ্নিত করে, তাদের অপমানিত করা, তাদেরকে শেষ করে দেয়া। আচ্ছা, রামের জন্মভূমিতে একটা মসজিদ তারা ভেঙে দিল। আচ্ছা, রামের জন্মস্থান কয় জায়গায়? এক জায়গায় না, থেকে একাধিক জায়গায়। একটা লোক কয় জায়গায়? আরও মসজিদগুলো তারা ভাবছে করার চেষ্টা করছে। এগুলো উস্কানিমূলক, এগুলো হচ্ছে ওই ভিতরে যে বললাম না যে উচ্চ বর্ণের যে মানসিকতা, সেই মানসিকতার বহিঃপ্রকাশ, এবং অন্যদেরকে মানুষ মনে না করা। উইপোকা তো বলেই ফেলছে মুখের মধ্যে, তার চেয়ে মধ্যে খারাপ কিছু থাকলে সেগুলো মনে করা। এই যে বর্ডার ঠিক ফেলে দেওয়া হচ্ছে, আপনার ফেলানোর কথা মনে আছে, তাকে মেরে ঝুলাই দেওয়া হলো। অসংখ্য মানুষ মারা হয়েছে বর্ডারের বেড়া দেওয়াটাই হচ্ছে অপমান করা। আচ্ছা, আপনি যদি আমি বন্ধু হই, তাহলে বাড়ির কাছে আমরা বেড়া দেবো না, আমরা ব্রিজ দেবো দুজনে যাতায়াত সুবিধা করার জন্যে। বন্ধুর বাড়ি কি বেড়া দিয়ে মানুষ দেয় যে দেখা যাতে না হয় যাতে? নাকি বন্ধুর বাড়ির মাঝখানে নদী থাকলে আরও বরং ব্রিজ দেওয়া হয়, যাতায়াতের সুবিধা হয়? তা আমরা খালি বন্ধু খালি চাল্লাইলে হবে? বাস্তবতা কী বলে আমাদেরকে? বাস্তবতা আমাদেরকে বন্ধু রাখে নাই তারা, বরং বন্ধু বলতে আমাদেরকে তাদের অনেকটা অসুবিধা লাগে, তারা অসহ্য বোধ করেন। হ্যাঁ, রাজনৈতিক কারণে হয়তো বলেন ওইভাবে, কিন্তু সেটা অন্য জিনিস। এখন এই যে পুশিদের ব্যাপারটা অনেক আগেও ছিল, এখন আরও বলিষ্ঠ হচ্ছে।
এর কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারকে বেকায়দায় ফেলা এবং এখানকার জনগণকে উস্কানি দিয়ে এখানকে মানুষ যে ধর্মান্ধ বা সোকল্ড কি বলে টেরোরিস্ট, এইটা একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ ভেরি স্মার্ট। বাংলাদেশের যুব সমাজ, বিশেষ করে ছাত্র যুব সমাজ, তারা 5ই আগস্টের পরে যে ঐক্যের পরিচয় দিয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি, বোরকা পরা মহিলা, জিন্স পরা মহিলা একই সাথে যে যে ঐক্য অসাধারণ ঐক্য দেখিয়েছে। এটাই বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে বেরিয়ে এসে তারা মাদ্রাসা ছাত্ররা, নামাজ পড়া টুপিওয়ালা ছাত্ররা যাই গির্জা পাহারা দিছে, যাইয়া হিন্দুদের উপাসনায় পাহারা দিছে, দেয় নেই কোনো জায়গায় ক্ষতি হতে থাকে না। 2 জায়গায় যদি ক্ষতি হয়ে থাকে তাহলে ওরা ইচ্ছাকৃতভাবে কেউ করেছে, মানে মুসলমানদেরকে বা বাংলাদেশিদেরকে ক্ষতি করার জন্যে। কিন্তু বেশিরভাগ জায়গায় এদেরকে রক্ষা করাটা কিন্তু আমাদের রাজনৈতিক প্রয়োজন নয়, আমাদের ধর্মীয় শিক্ষা। অমুসলমানদের উপাসনালয় রক্ষা করাটা মুসলমানদের ধর্মীয় ইবাদতের অংশ। সুতরাং আমাদের সেইভাবে দেখা দরকার। এখন শুভেন্দু বাবু ওখানে উনি গরু জবাই দেওয়া বন্ধ করে দিলেন। আচ্ছা, ভালো কথা, বন্ধ করে দেয়। ভারতের মুসলমান এবার কিন্তু ভালো ভূমিকা নিয়েছে, বুদ্ধিমানের ভূমিকা নিয়েছে। তারা বলেছে যে গরু কুরবানি কেন, গরু পুরো জবাই দেওয়াই বন্ধ করে দাও। গরু জবাই করে যে বিদেশে গোস্ত রমদানি করে যে তোমরা দ্বিতীয় বৃহত্তর তোমরা পাচ্ছ, বিদেশি মুদ্রা আসছো, এটা বন্ধ। গরু মাথা তোমাদের তো বন্ধ করে দাও, পুরো জবাই হবে না দেশে কোনো গরু। দেখা যাক, এইটা যুক্তির কাছে দাঁড়িয়ে দিতে। এবং এই যে গরু পালন করেছে অসংখ্য হিন্দু পরিবার, ব্যাংক থেকে টাকা ধার করে সুদে তারা গরু করেছে, তাতে বিক্রি দিয়ে তারা ব্যাংকের সুদে দিয়ে তার কিছু মূলধন সুদ দিয়ে কিছু লাভ পায়, সংসার চালাতে পারে। তাদের জীবনে কোনো মূল্যই নাই, তারা আত্মহত্যা পারলে আত্মহত্যা করে। তো এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি যদি ওই পর্যায়ে তাহলে আমি সমস্ত গরু নিয়ে ওই রাইটার্স বিল্ডিংয়ের দিকে রওনা দিতাম যে যাও, এটা শুভেন্দ্রের বাড়ি পৌঁছে দিয়ে আসি, যে তোমরা এটা কী করবো করো, আমাদের মাফ করো আমাদেরকে।